ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক বুক সামারির ভূমিকা। কেমন হয় যদি কেউ কিছু বলার আগেই আপনি জেনে যান যে সে আসলে কী ভাবছে। এই সামারিতে আপনি শিখবেন কিভাবে ছোট ছোট জেস্চার, মানুষের দাঁড়ানোর ভঙ্গি এবং মুখের দ্রুত পরিবর্তনগুলো তাদের আসল অনুভূতি প্রকাশ করে দেয় এবং কিভাবে সেই ইনফরমেশন ব্যবহার করে আরও ভালোভাবে কানেক্ট করা যায়। আমি একটা 7 দিনের সিস্টেম থেকে সহজ আর প্র্যাকটিক্যাল কিছু কৌশল দেখাবো যা আপনি নিজের সুবিধা মতো চেষ্টা করতে পারেন। কিভাবে কারোর স্ট্যান্স বুঝতে হয়, ছোট ছোট টেলস ধরতে হয় এবং বিশ্বাস ও অথরিটি তৈরির জন্য নিজের বডিকে ব্যবহার করতে হয়। এর শেষে আপনার কাছে এমন সহজ টুলস থাকবে যা দিয়ে আপনি মিটিংয়ে নিজের প্রেজেন্স বাড়াতে পারবেন, টেনশন ভরা আলোচনা শান্ত করতে পারবেন এবং অপরিচিতদের সাথে সহজে মিশে যেতে পারবেন। তাহলে সাথে থাকুন আর সেই নীরব ভাষাটা বলতে শুরু করুন যা প্রত্যেকটা কনভারসেশনকে আরও স্পষ্ট, আত্মবিশ্বাসী আর শক্তিশালী করে তোলে। ওয়েলকাম টু কমিউনিকেশন স্কিলস বেঙ্গলি বুক সামারি এপিসোড 7। এই এপিসোডে আমরা যে বইয়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি 2011 সালে প্রকাশিত হয়েছে। বইটির নাম হল ইউ সে এ মোর দ্যান ইউ থিঙ্ক, A Subtle Plan for Using the New Body Language to Get What You Want। বইটি লিখেছেন জ্যানিন ড্রাইভার অ্যান্ড মারিশকা ভ্যান আলস্ট। ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক বুক সামারির চ্যাপ্টার 1। কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ একটা ঘরে ঢোকার সাথে সাথেই এত কনফিডেন্ট মনে হয়? এটা এই জন্য নয় যে তারা কোনো পোজ কপি করেছে, এটা এই জন্য নয় যে তারা একটা কিউ পেয়ে হেসেছে। আসল কনফিডেন্স তৈরি হয় মানুষকে পরিষ্কারভাবে বুঝতে পারা থেকে। আসল কনফিডেন্স আসে সেই মুহূর্তে কোনো একটা জেস্চারের আসল মানে তা জানা থেকে। অনেক বই আর কোর্সে মুভসের একটা লিস্ট দেওয়া থাকে, এটা করুন, ওটা করুন, রিপিট করুন। কিন্তু মানুষ তো রোবট নয়। হাত ভাঁজ করে রাখার অনেক মানে হতে পারে। এর মানে হতে পারে যে কেউ নিজেকে গুটিয়ে নিয়েছে, অথবা এর মানে হতে পারে যে তার ঠান্ডা লাগছে। একটা ফার্ম হ্যান্ডশেক শক্তি বোঝাতে পারে, এটা একটা হ্যাবিটও হতে পারে। একটা হাসি স্বাগত জানাতে পারে, আবার এটা দুশ্চিন্তাও লুকাতে পারে। তাহলে আমরা কিভাবে মানুষকে আরও ভালোভাবে রিড করতে পারি? একটা সহজ ফর্মুলা ব্যবহার করুন। অ্যাকুরেসি প্লাস অ্যাপ্লিকেশন ইকুয়ালস অ্যাটিটিউড। প্রথমত, অ্যাকুরেসি। আপনি আসলে যা দেখছেন সেটা নোটিস করুন। হুট করে কোনো লেবেল লাগিয়ে দেবেন না, পুরো সিনটা অবজার্ভ করুন। একজন সিনিয়র এক্সিকিউটিভ পেছনে হেলান দিয়ে বসে আছেন মানেই তিনি লাউড বা বসি নন, হয়তো তার পিঠে ব্যথা। কনটেক্সট ম্যাটার করে। দ্বিতীয়ত, অ্যাপ্লিকেশন। আপনি যা নোটিস করেছেন সেটাকে কাজে লাগান। আপনি যা করছেন সেটাকে অ্যাডজাস্ট করুন। যদি কেউ আই কন্ট্যাক্ট এড়িয়ে চলে তাহলে আপনার দৃষ্টি নরম করুন, মাঝে মাঝে অন্যদিকে তাকান। এটা তাদের রিল্যাক্স করতে সাহায্য করতে পারে। যদি তাদের ভয়েস আস্তে হয় আপনিও আপনার ভলিউম কমিয়ে দিন। তাদের এনার্জির সাথে ম্যাচ করুন, হুবহু মিরর করবেন না। ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য তৈরি করে। এই ছোট ছোট মুভগুলো ট্রাই করুন। কথা বলার আগে একটু পজ নিন। একটা ছোট পজ দেখায় যে আপনি শান্ত আছেন এবং ভাবছেন। যখন কিছু বোঝাবেন তখন ওপেন হ্যান্ডস ব্যবহার করুন। এটা আপনাকে অনেস্ট মনে হতে সাহায্য করে। ইন্টারেস্ট দেখানোর জন্য একটু ঝুঁকে বসুন, কিন্তু কারুর স্পেসে ঢুকে পড়বেন না। দেখুন লোকেরা কিভাবে রিয়্যাক্ট করে, তারপর দরকার হলে মুভটা বদলে দিন। যখন আপনি দুটোই করবেন তখন আপনার মধ্যে একটা আসল অ্যাটিটিউড তৈরি হবে। এই অ্যাটিটিউডটা কোনো মাস্ক নয়, এটাকে অনেস্ট মনে হয়।
এটা আসে সেই মুহূর্তের ওপর রিয়্যাক্ট করা থেকে। এটা সিম্পল আর শান্ত। মানুষ এটা সেন্স করতে পারে, তারা এটাকে ট্রাস্ট করে। আপনার কোনো একটা হার্ড টকের কথা ভাবুন। আপনি সম্ভবত না ভেবেই আপনার টোন বদলেছিলেন বা একটু পিছিয়ে গিয়েছিলেন। ওটাই ছিল অ্যাকুরেসি আর অ্যাপ্লিকেশনের কাজ। আপনি এটা কিভাবে করতে হয় তা ইতিমধ্যেই জানেন। আপনাকে শুধু ইচ্ছে করে এটার প্র্যাকটিস করতে হবে। এই বইতে আরও দেখানো হবে, আমরা আরও গভীরে গিয়ে দেখব কিভাবে ছোট ছোট মুভস আর টাইনি শিফটস আপনাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। পরের চ্যাপ্টারে আমরা এই ইনস্টিনটিভ প্রসেসটাকে আরও কাছ থেকে এক্সপ্লোর করব। আজকে একটা ছোট চেঞ্জ দিয়ে শুরু করুন। একটা জেস্চার নোটিস করুন আর একটা ছোট অ্যাডজাস্টমেন্ট ট্রাই করুন। এটাকে ন্যাচারাল রাখুন, বারবার প্র্যাকটিস করুন। সময়ের সাথে সাথে এই ছোট ছোট স্টেপগুলোই আপনার কনফিডেন্সকে আসল করে তুলবে, আর সেটা ধরে রাখাও সহজ হয়ে যাবে। ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক, বুক সামারির চ্যাপ্টার 2। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কারো সাথে দেখা হওয়ার পর এক মুহূর্তে কিছু একটা বদলে গেল? হয়তো 1 মিনিট আগেও তিনি রিল্যাক্সড ছিলেন, তারপর তার হ্যাবভ্যাব পাল্টে গেল। আপনি সেটা বুঝতে পারলেন কিন্তু বলতে পারলেন না কেন? এই লক্ষ্য করার ক্ষমতাটা শুরু হয় তার বেস লাইন জানা থেকে। বেস লাইন মানে হলো যখন একজন মানুষ শান্ত থাকে তখন সে কেমন আচরণ করে। এটা হলো তার স্বাভাবিকভাবে দাঁড়ানোর ভঙ্গি। এটা হলো তিনি তার হাত কোথায় রাখেন, তিনি কতটা নড়াচড়া করেন বা কতটা চুপচাপ থাকেন, সেটাও এর মধ্যে পড়ে। আপনি যদি এই স্বাভাবিক অবস্থাটা না জানেন তাহলে সহজেই ভুল বুঝতে পারেন। শুধুমাত্র একটা ছোট নড়াচড়া হয়তো তেমন কিছুই বোঝায় না, কিন্তু সেই একই নড়াচড়া যখন বেসলাইন থেকে আলাদা হয় তখন তার অনেক মানে থাকতে পারে। আমাদের মস্তিষ্ক পরিবর্তন শনাক্ত করার জন্যই তৈরি। এই দক্ষতাটাই আদিম মানুষদের বেঁচে থাকতে সাহায্য করেছিল। আজকে এটা আমাদের মানুষ চিনতে সাহায্য করে। যখন কেউ হঠাৎ করে পাল্টে যায়, আপনার মনোযোগ সেদিকে চলে যায়। এই মুহূর্তগুলোকেই প্রবিং পয়েন্ট বলা হয়। এগুলো হলো এমন ক্লু যা বলে এবার আরও ভালোভাবে লক্ষ্য করুন। এর একটা স্পষ্ট উদাহরণ পাওয়া যায় নীল আর্লের কাছ থেকে, যিনি একজন সিনিয়র এটিএফ ইনভেস্টিগেটর। তিনি এমন একজনকে দেখছিলেন যাকে বেশ শান্ত আর ক্যাজুয়াল মনে হচ্ছিল। প্রথমে কোনো কিছুই অদ্ভুত লাগেনি, কিন্তু যখন কিছু নির্দিষ্ট টপিক উল্লেখ করা হলো তখন লোকটার দাঁড়ানোর ভঙ্গি পাল্টে গেল। তার নড়াচড়া সতর্ক হয়ে উঠল, তার চোখ এদিক ওদিক ঘুরতে লাগলো। এই পরিবর্তনগুলোই নীলকে আরও গভীরে তদন্ত করতে বলেছিল। তিনি সেই ক্লুগুলো অনুসরণ করলেন। এর ফলেই শত শত পাউন্ড অবৈধ বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছিল। তার এই সাফল্য এসেছিল ধৈর্য ধরে পর্যবেক্ষণ করা এবং স্বাভাবিক অবস্থাটা কী তা জানা থেকে। দেখার এই পদ্ধতিটা কোনো একটা নির্দিষ্ট অঙ্গভঙ্গির উপর নয়, বরং প্যাটার্নের উপর ফোকাস করে। সময়ের সাথে সাথে একজন মানুষ কিভাবে আচরণ করে তার পুরো গল্পটা দেখুন। শুধু একবার হাত ছোঁয়ার হয়তো কোনো মানেই নেই, কিন্তু যদি সেই ছোঁয়াটা শুধু কোনো নির্দিষ্ট টপিক তোলার পরেই দেখা যায় তখন সেটা অর্থবহ হয়ে ওঠে। আইন রক্ষাকারী অফিসাররা অদ্ভুত জায়গায় এই স্কিলের ট্রেনিং করেন। তারা সপ্তাহে একবার আধ ঘন্টা ধরে একটা মাত্র পেন্টিং দেখেন। এই প্র্যাকটিসটা ছোটোখাটো ডিটেইল লক্ষ্য করার ক্ষমতাকে আরও ধারালো করে তোলে। আপনিও মানুষের জন্য এই একই প্র্যাকটিস ব্যবহার করতে পারেন। কোনো লো প্রেশার জায়গায় কয়েক মিনিট ধরে কাউকে লক্ষ্য করুন। তার সাধারণ অঙ্গভঙ্গি, তার স্বাভাবিক গলার স্বর, তার স্বাভাবিক ছোট নড়াচড়াগুলো নোট করুন।
ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস থেকে সাবধান থাকুন। এটা তখনই হয় যখন আপনি ভুল জিনিসে ফোকাস করার কারণে কোনো একটা স্পষ্ট জিনিস দেখতে পান না। আপনি যদি শুধু একটা অঙ্গভঙ্গির দিকেই তাকিয়ে থাকেন তাহলে হয়তো বড় প্যাটার্নটা আপনার চোখ এড়িয়ে যাবে। তাই আপনার দেখার পরিধি বাড়ান, পুরো দৃশ্যটা দেখুন, লক্ষ্য করুন কী বদলাচ্ছে আর কখন বদলাচ্ছে। একটা সহজ রুটিন চেষ্টা করে দেখতে পারেন। কোনো জাজমেন্ট ছাড়া 2 মিনিট ধরে পর্যবেক্ষণ করুন। এমন একটা জিনিস মার্ক করুন যা স্বাভাবিক মনে হচ্ছে। একটা নিউট্রাল টপিক নিয়ে কথা বলুন, দেখুন সেই জিনিসটা পাল্টায় কি না। যদি পাল্টায় তাহলে একটা ফলো আপ প্রশ্ন করুন অথবা টপিক পাল্টে দিন, দেখুন তিনি কিভাবে রিয়্যাক্ট করেন। এটা এমন একটা স্কিল যা আপনি না ভেবেই প্রায়ই ব্যবহার করেন। প্র্যাকটিসের সাথে সাথে এটা আরও সহজ আর দ্রুত হয়ে যায়। ছোট থেকে শুরু করুন আর লুকানো সিগন্যালগুলো চেনার জন্য নিজের চোখকে তৈরি করুন। সময়ের সাথে সাথে এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনাকে আসল গল্পটা বলে দিবে। ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক, বুক সামারির চ্যাপ্টার 3। আপনি কি কখনো খেয়াল করেছেন একজন মানুষের শরীর কোনো দিকে পয়েন্ট করে থাকে? তার মুখ নয়, তার হাত নয়, তার বেলি বাটন। এই ছোট ডিটেলটা সত্যিটা বলে দেয়। এটা ফেক করা কঠিন। মানুষ না ভেবেই তাদের টর্সো নাড়াচাড়া করে। সেই মুভমেন্ট দেখায় তারা আসলে কার উপর ফোকাস করছে। বিল ক্লিন্টন এই ট্রিকটা সব সময় ব্যবহার করতেন। যার সাথে দেখা করতেন তার দিকে নিজের বেলি বাটন ঘুরিয়ে রাখতেন। পরের জনের সাথে হ্যান্ডশেক করার সময়ও তিনি তার টর্সো আগের জনের দিকেই ফেস করে রাখতেন। মানুষ ফিল করত যে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা এক মুহূর্তের জন্য স্পেশাল ফিল করত। হিলারি ক্লিন্টন একই ধরনের পরিস্থিতিতে প্রায়ই একটা অ্যাঙ্গেলে দাঁড়াতেন। তার শরীর সবসময় প্রত্যেক ব্যক্তির দিকে ফেস করা থাকতো না। ফিলিংটা অন্যরকম ছিল। এই আইডিয়াটাই হলো বিলি বাটন রুল। এটা মিটিংয়ে কাজ করে। দেখুন মানুষ তাদের টর্সো কোন দিকে পয়েন্ট করে রাখছে। যদি বেশিরভাগ টর্সো একজনের দিকে ফেস করা থাকে তাহলে সেই ব্যক্তির আসল ইনফ্লুয়েন্স থাকতে পারে। হয়তো সিইও কথা বলছেন কিন্তু ঘরের সবাই অন্য কারুর কথা শুনছে। আপনি এটা বুঝতে পারবেন শরীর কিভাবে ঝুঁকে আছে পা দেখে। এটা আলোচনা এবং ডিলেও কাজ করে। একজন ব্যক্তি হয়তো হ্যাঁ বলতে পারেন কিন্তু তার বেলি বাটন অন্য দিকে পয়েন্ট করা। এটা সন্দেহ বা রেজিস্ট্যান্স দেখায়। একটা ডেটে দুটো বেলি বাটন একে অপরের দিকে ফেস করা মানে আসল ইন্টারেস্ট আছে। যদি একটা দরজার দিকে পয়েন্ট করা থাকে তার মানে সেই ব্যক্তি চলে যাওয়ার জন্য রেডি। প্যারেন্টস আর টিচার্সরাও এটা ব্যবহার করতে পারেন। টিনেজাররা তাদের টর্সো অন্য দিকে সরিয়ে নিয়ে জিনিস লুকায়। তাদের বেলি বাটন প্রায়ই লুকানো জায়গার উল্টো দিকে পয়েন্ট করা থাকে। এই ছোট মুভটা কিছু লুকানো বা ভয়ের সিগন্যাল দিতে পারে। আপনি আরও ভালোভাবে কানেক্ট করার জন্য এই রুলটা ব্যবহার করতে পারেন। যখন আপনি একটা গ্রুপের সাথে দেখা করবেন যার কাছে পৌঁছতে চান তার দিকে আপনার টর্সো ঘোরান। যদি মানুষ আপনার দিকে পয়েন্ট করে তাহলে আপনারা একটা ক্লোজড সার্কেল তৈরি করেন। সেই সার্কেলটা এক্সক্লুসিভ আর ওয়ার্ম ফিল হয়। যদি আপনি বাইরের দিকে পয়েন্ট করে থাকেন তাহলে আপনাকে অন্যদের জন্য ওপেন মনে হয়। আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন। একটা ক্যাফেতে লোকেদের দেখুন, খেয়াল করুন তাদের বেলি বাটন কোনো দিকে ফেস করা। এটা একটা ছোট পার্টিতে ট্রাই করুন। এমনভাবে দাঁড়ান যাতে আপনার বেলি বাটন সেই ব্যক্তির দিকে ফেস করা থাকে যার সাথে আপনি কথা বলতে চান। দেখুন তারা কিভাবে রেসপন্ড করে। মনে করে দেখুন আমরা জীবনের সাথে প্রথম কিভাবে কানেক্ট করেছিলাম। অ্যাম্বিলিক্যাল কর্ড আমাদের আরেকজন মানুষের সাথে লিঙ্ক করেছিল। সেই লিঙ্কটাই এখন অ্যাটেনশনের একটা ডিরেকশন হিসেবে বেঁচে আছে। বেলি বাটন রুলটা সিম্পল, এটা সাটল।
এটা আপনাকে মানুষ রিড করার একটা আসল উপায় দেয়। আসল ফোকাসটা ধরার জন্য এটা ব্যবহার করুন। আরও ভালো কানেকশন তৈরি করতে এটা ব্যবহার করুন। ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক, বুক সামারির চ্যাপ্টার 4। কেমন হবে যদি আপনার শরীরের ছোট ছোট পরিবর্তনই ঠিক করে দেয় যে লোকেরা আপনার সাথে কেমন ব্যবহার করবে? কেমন হবে যদি আপনার শরীরের 3টে জায়গা আপনার কথার থেকেও বেশি ক্ষমতা রাখে? এগুলোই হলো পাওয়ার জোনস। এগুলো হলো গলা, নাভি আর শরীরের নিচের অংশ। বেশিরভাগ লোক যা ভাবে তার চেয়েও এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জোনগুলোর ধারণাটা এসেছে পুরনো দিনের টিকে থাকার অভ্যাস থেকে। আমাদের শরীর সবার আগে দুর্বল জায়গাগুলোকে রক্ষা করে। এই কারণেই যখন লোকেরা অনিশ্চিত বোধ করে তখন তারা তাদের ঘাড়ে হাত দেয়। এই কারণেই তারা নাভি ঢাকার জন্য হাত ভাঁজ করে রাখে। ওই নড়াচড়াগুলোই দেখিয়ে দেয় যে তারা আসলে কী অনুভব করছে। কথা মিথ্যে বলতে পারে, শরীর সাধারণত বলে না। দাঁড়ানোর ভঙ্গিতে একটা সাধারণ পরিবর্তনই অনেক বড় পার্থক্য গড়ে দেয়। পা দুটো কাঁধের সমান চওড়া করে দাঁড়ান। আপনার শরীরের ওজন দুটো পায়ের উপর সমানভাবে রাখুন। এই স্ট্যান্সটা আপনার পাওয়ার জোনগুলোকে খুলে দেয়। এটা বোঝায় যে আপনি স্থির। এটা বোঝায় যে আপনি প্রস্তুত। এবার একটা ন্যারো স্ট্যান্স চেষ্টা করুন। পা দুটো কাছাকাছি রাখলে আপনাকে ছোট দেখায়, আপনাকে অনিশ্চিত দেখায়। লোকেরা পার্থক্যটা বুঝতে পারে যদিও তারা কারণটা জানে না। এরপর অঙ্গভঙ্গিগুলো লক্ষ্য করুন। ফিফ লিফ হলো শরীরের নিচের অংশে সামনে দুটো হাত জড়ো করে রাখা। এটাকে দেখতে ভদ্র মনে হয়, কিন্তু এটা প্রায়ই ভয় লুকিয়ে রাখে। আড়াআড়ি করে রাখা হাত নাভির জোনটাকে রক্ষা করে। ঘাড়ে হাত দেওয়াটা সন্দেহ প্রকাশ করে। এগুলো হলো ক্লু। এগুলো আপনাকে বলে দেয় কখন কেউ দুর্বল বা অনিশ্চিত বোধ করছে। এই জোনগুলোকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করুন। একটা স্ট্রং বেসলাইন স্ট্যান্স দিয়ে শুরু করুন। পা কাঁধের সমান চওড়া, ওজন সমান, থুতনি সোজা। আপনার হাত রিল্যাক্স রাখুন, ভাঁজ করবেন না। এটা আপনাকে খোলা মনের এবং আত্মবিশ্বাসী দেখায়। বড় মুহূর্তে 3টে জোনকেই এক্সপোজ করুন। আপনার গলা দেখা যাক, আপনার পেট সামনের দিকে মুখ করে থাকুক। আপনার স্ট্যান্স চওড়া করুন। লোকেরা আপনাকে আত্মবিশ্বাসী হিসেবেই দেখবে। সংবেদনশীল কথাবার্তার সময় এটাকে একটু কমিয়ে আনুন। আপনার টর্সো বা শরীরের উপরের অংশটা একটু অ্যাঙ্গেল করুন। একটা সফটার স্ট্যান্স ব্যবহার করুন। বড় কোনো ডিফেন্সিভ মুভ করবেন না। ছোটোখাটো প্রোটেকশন অন্য ব্যক্তিকে শান্ত করতে পারে। এটা কথাবার্তাটাকে সুন্দর এবং আসল রাখতে সাহায্য করে। নিরাপদ জায়গায় প্র্যাকটিস করুন। আয়নার সামনে এটা চেষ্টা করুন। একটা ছোট মিটিংয়ে চেষ্টা করুন। কোনো ক্যাফেতে লোকেদের দেখুন, লক্ষ্য করুন তারা কিভাবে দাঁড়ায়। নিজেকে জিজ্ঞাসা করুন কেন তাদের শক্তিশালী দেখাচ্ছে বা দেখাচ্ছে না। এই মুভগুলো খুবই সহজ। এগুলো কোনো ট্রিক্স নয়, এগুলো হলো টুলস। এগুলো ব্যবহার করুন আরও বেশি নিশ্চিত বোধ করার জন্য। আরও ভালোভাবে কানেক্ট করার জন্য এগুলো ব্যবহার করুন। আপনার স্ট্যান্স পরিবর্তন করুন। ঘরের পরিবেশটাই পাল্টে দিন। লোকেরা আপনাকে যেভাবে দেখে সেটা পাল্টে দিন। ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক, বুক সামারির চ্যাপ্টার 5। কেমন হয় যদি আধ সেকেন্ড আপনাকে শব্দের চেয়ে বেশি কিছু বলে দেয়? মাইক্রো এক্সপ্রেশনগুলো ঠিক ততটাই ফাস্ট। এগুলো মাত্র 1 সেকেন্ডের একটা ভগ্নাংশ সময় থাকে, তবুও এর মধ্যে বড় সত্যি লুকিয়ে থাকে। এক্সপার্টরা এর মধ্যে 4টেকে ডেঞ্জারাস 4 বলেন। এগুলো শিখুন, বুদ্ধি করে ব্যবহার করুন।
প্রথমটা হলো সাইকোপ্যাথিক হ্যাপিনেস। এটা একটা দ্রুত অদ্ভুত হাসির মতো দেখায়। এটা ভুল সময়ে আসে। এটা সত্যি লুকানোর মধ্যে আনন্দ খুঁজে পায়। নীল অ্যান্টওয়াইজেল কোর্টে এটা দেখিয়েছিলেন। ক্রাইমের ছবি দেখানোর সময় তিনি হেসেছিলেন। সেই ছোট্ট হাসিটা অনেক কিছু প্রকাশ করে দিয়েছিল। দ্বিতীয়টা হলো ফ্লিটিং অ্যাঙ্গার। আপনি দেখবেন বুড়োটা সামান্য নেমে যাচ্ছে, এক মুহূর্তের জন্য চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, মুখটা টেন্স হয়ে যাচ্ছে। এটা দেখায় যে একজন ব্যক্তিকে পুশ করা হচ্ছে, তারা কিছু একটা লুকাচ্ছে। পুলিশ প্রশ্ন করার সময় এই টেলটা ব্যবহার করে। এটা প্রায়ই একটা সত্যি উত্তরের আগে আসে। তৃতীয়টা হলো ডিসগাইজড ডিসগাস্ট। নাকটা দ্রুত কুঁচকে যায়, ওপরের ঠোঁটটা এক মুহূর্তের জন্য বেঁকে যায়। লোকটা হয়তো তখনও হ্যাঁ বলছে, কিন্তু মুখটা বলছে না। ডিলে, এর মানে হতে পারে লুকানো রেজিস্ট্যান্স। যখন কথা আর মুখের এক্সপ্রেশন মিলবে না, তখন এটার দিকে খেয়াল রাখুন। চতুর্থটা হলো কিলার কন্টেম্পট। এটা একটা হালকা অসম বাঁকা হাসি। এটা মোরাল হাইগ্রাউন্ড দেখায়। এটা দেখতে ছোট, কিন্তু এটা রিলেশনশিপ শেষ করে দিতে পারে। যেসব স্বামী স্ত্রী কন্টেম্পট দেখায় তাদের প্রায়ই ডিভোর্স হয়। এটাকে ইগনোর করবেন না। এই সাইনগুলো দেখাটা কেবল প্রথম স্টেপ। আপনাকে জানতে হবে এর পরে কী করতে হবে। যদি আপনি সাইকোপ্যাথিক হ্যাপিনেস দেখেন, অ্যাটাক করবেন না। আপনার স্ট্যান্স স্ট্রং রাখুন। আই কন্ট্যাক্ট একটু কমিয়ে দিন। এটা ওই ব্যক্তিকে গেম খেলা থেকে আটকাবে। যখন ফ্লিটিং অ্যাঙ্গার দেখা যাবে তখন QWQ ব্যবহার করুন। কোয়েশ্চেন, ওয়েট, কোয়েশ্চেন। একটা সফট প্রম্পট জিজ্ঞেস করুন, তারপর চুপ থাকুন। পজটাকে কাজ করতে দিন। মানুষ প্রায়ই নীরবতাটা সত্যি দিয়ে পূরণ করে। ডিসগাইজ ডিসগাস্ট বা কিলার কন্টেম্পটের জন্য একটু সরে যান। পারলে তাদের ডান দিকে দাঁড়ান। আপনার পাওয়ার জোনগুলো ওপেন করুন। এটা ট্রাস্ট পুনর্নির্মাণ করতে সাহায্য করে। গ্রুপে খেয়াল করুন কে এই ফ্ল্যাশগুলো দিচ্ছে। আপনি লুকানো টিম আর ফাইট দেখতে পাবেন। নিজের মুখের দিকেও খেয়াল রাখুন। কন্টেম্পটের একটা দ্রুত চাহনি আসল ক্ষতি করতে পারে। আয়নার সামনে শান্ত এক্সপ্রেশনের প্র্যাকটিস করুন। এটাকে পাওয়ার জোন আর বেসলাইন চেকের সাথে মেলান। শীঘ্রই আপনি আরও স্কিলের সাথে মানুষ রিড করতে পারবেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো শার্প অবজারভেশন আর স্মার্ট রেসপন্স। নিজেকে প্রোটেক্ট করতে এটা ব্যবহার করুন। আরও ভালো আলোচনা লিড করতে এটা ব্যবহার করুন। ইউ সে মোর দ্যান ইউ থিঙ্ক। বুক সামারির উপসংহার। আসল কনফিডেন্স কোনো নকল করা পোজ নয়। এটা তখনই বাড়ে যখন আপনি মানুষকে স্পষ্টভাবে বোঝেন আর পরিস্থিতি অনুযায়ী রেসপন্ড করেন। জেনিন ড্রাইভার এবং ম্যারিস্কা ভন আলস্ট আমাদের শিখিয়েছেন যে কোনো একটা মুভ না দেখে প্যাটার্ন খুঁজতে হয়। কোনো ব্যক্তির বেস লাইন খেয়াল করুন, মানে তিনি সাধারণত কিভাবে দাঁড়ান, কথা বলেন এবং নড়াচড়া করেন। এরপর তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করুন। ছোট ছোট পরিবর্তনগুলোই বড় সত্যি বলে দেয়। বেলি বাটন রুলটা মনে রাখবেন। একজনের শরীরের উপরের অংশ যেদিকে ঘোরানো থাকে সেটাই বলে দেয় যে সে আসলে কাকে মনোযোগ দিচ্ছে। বিল ক্লিন্টনের কথা ভাবুন। তিনি কিভাবে তার শরীর ঘুরিয়ে একজন ব্যক্তিকে বোঝাতেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাওয়ার জোনগুলোর দিকে নজর রাখুন, যেমন গলা, পেট ও পা। এগুলোকে খোলা রাখতে একটা স্থির স্ট্যান্স ব্যবহার করুন। সাধারণ স্ট্যান্সের পরিবর্তনই আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী দেখাতে পারে। ডেঞ্জারাস 4 মাইক্রো এক্সপ্রেশনগুলো সম্পর্কে জানুন এবং এরপর কি করতে হবে সেটাও শিখুন। একটা ছোট্ট ভুল, হাসি, এক ঝলকের জন্য রাগ,
সামান্য বিরক্তি বা একটা হালকা ব্যঙ্গের হাসি খুব দ্রুত একটা আলোচনাকে বদলে দিতে পারে। সফট মুভ ব্যবহার করুন, প্রশ্ন করুন, অপেক্ষা করুন, আর যখন বুঝবেন সামনে থেকে পুশব্যাক আসছে তখন আবার জিজ্ঞাসা করুন। নীল আর্লের সতর্ক পর্যবেক্ষণ দেখায় যে কিভাবে ধৈর্য আর বেসলাইন চেক করার মাধ্যমে আসল রেজাল্ট পাওয়া যায়। আজ থেকেই একটা ছোট প্র্যাকটিস শুরু করুন। যে কোনো একটা জেস্চার লক্ষ্য করুন, একটা হালকা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন। এটাকে সৎ এবং স্বাভাবিক রাখুন। যদি এটা আপনার কাজের মনে হয় তাহলে ভিডিওটা লাইক করুন, পরের চ্যাপ্টারের জন্য সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে আমাদের জানান আপনি কোন মুভটা প্রথমে চেষ্টা করবেন। পরের সামারিতে দেখা হবে।